শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও নিউ টাউন, আর রেডিও নিউ টাউনে এখন আপনাদের জন্য রয়েছে অনুষ্ঠান প্রতিদিনের বৈঠক। নমস্কার সকল শ্রোতা বন্ধুকে রেডিও নিউ টাউনের পক্ষ থেকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি সুজাতা শুরু করছি প্রতিদিনের বৈঠক। আমাদের সঙ্গে আজকে আছেন এমন একজন মানুষ যিনি এই যে পৃথিবীর জলবায়ু সংকট চলছে সেই নিয়ে গবেষণা করেন এবং আমাদের কিছু আশার বাণীও তিনি শোনাতে এসেছেন। তার নাম শ্রী সুব্রত দাশগুপ্ত। অবশ্যই তিনি নিউ টাউনের বাসিন্দা। সুব্রতবাবু, আমাদের এখানে আজকে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। ধন্যবাদ। আমি যে বিষয়বস্তুটা আপনাদের সামনে বলতে চাইছি সেটা সুবিধা হবে যদি আপনারা প্রশ্ন হিসাবে আমার কাছে কিছু রাখেন। তার আগে আমি একটুখানি শ্রোতা বন্ধুদের সঙ্গে আপনার পরিচয়টা করিয়ে দিই। শ্রী সুব্রত দাশগুপ্ত পেশায় ছিলেন একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন নিয়ে উনি চাকরি করতেন এবং ওনার গবেষণার বিষয়টা হচ্ছে জলবায়ু সংকট নিয়ে। উনি জলবায়ু নিয়ে প্রচুর কাজ করেছেন, প্রচুর পড়াশুনো, এবং আজকেও উনি এসছেন আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে। আমি প্রশ্ন হিসেবে আপনার কাছে যা রাখবো, আমাদের জ্ঞান খুবই সীমিত, তবু সেই সীমিত জ্ঞানের ওপর ভরসা করেই আপনার সঙ্গে আমরা কিছু প্রশ্নোত্তরে যাব। আমার মনে হয় যে আমাদের মনে যে কুয়াশাগুলো রয়েছে, অর্ধেক না জানা জ্ঞানগুলো রয়েছে, সেইগুলোর উপরে আপনি আলোকপাত করবেন এবং আমাদের ঠিক ঠিক পথে চালিত করবেন। আচ্ছা, একটা কথা আমার মনে হয় যে এই যে জলবায়ু পরিবর্তন কথাটা আমরা বারবার শুনছি, এই জলবায়ু পরিবর্তন ব্যাপারটা কি? এবং মানে ধরুন ঋতু পরিবর্তনের বা সময় বিশেষে গরম ঠান্ডার হেরফের তো চিরকালই আছে, তো হঠাৎ আমরা আজকাল এত জলবায়ু নিয়ে কেন আলোচনা করি? কথাটা ঠিকই। ঋতু পরিবর্তন বোধহয় আদিকাল বলতে গেলে বহুকাল ধরে আছে এবং সময় বিশেষে গরম ঠান্ডা, কোনোদিন বেশি গরম কোনোদিন বেশি ঠান্ডা, এ ব্যাপারটা আমরা চিরকালই দেখে এসেছি, আমাদের পিতৃপিতামহর আমল থেকেও শুনে এসেছি। কিন্তু একটা ব্যাপার আছে, অ্যাকচুয়ালি যেটা একটা সময় বিশেষে শুধু হয়ে থাকে, রোজকার যেটা পরিবর্তন হয়ে থাকে সেটাকে আবহাওয়া বলে। আমরা ভূগোলে ছোটবেলা থেকেই পড়েছি আবহাওয়া এবং জলবায়ু কথাটার মধ্যে তফাৎ কি। আবহাওয়াটা হচ্ছে দৈনন্দিন একটা পরিবর্তন, যেটা হতে পারে এদিক ওদিক, অনেক হঠাৎ ভীষণ ঠান্ডা বা হঠাৎ ভীষণ গরম পড়তে পারে, কিন্তু একটা অ্যাভারেজ অর্থাৎ গড় অবস্থাটা 30 বছর ধরে কীরকম চলছে সেটা একটা জায়গার আবহাওয়ার পরিস্থিতিটাকে দেখায়, তার নাম জলবায়ু। আচ্ছা 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 আচ্ছা। সেইটার পরিবর্তন নিয়ে আমরা চিন্তিত। এই যে মানে এই যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, এটা নিয়ে যে এত কথা হচ্ছে, এই কথাটাই বা কিসের ভিত্তিতে হচ্ছে? ওই যে কথাটা এখনই বললাম, জলবায়ু ব্যাপারটা লক্ষ্য করছেন আবহাওয়া বিজ্ঞানীরা বিশ্বের সমস্ত জায়গায়, এবং যত দিন এগিয়েছে তত পৃথিবী জুড়ে এইগুলো ওয়াচ করবার জন্য অসংখ্য যন্ত্রপাতি, সেই স্পেস থেকে শুরু করে পাহাড়ের উপর থেকে শুরু করে সমুদ্রের নিচে থেকে শুরু করে আর মাটিতে তো বহু জায়গায় রয়েছে, ছড়িয়ে রয়েছে হাজার হাজার, এবং সেখান থেকে সমানের ডেটা, অর্থাৎ টেম্পারেচার কি, হিউমিডিটি কি আছে, তারপরে হাওয়ার গতিবেগ কি আছে, সবগুলো ডেটা এসে উপস্থিত হচ্ছে তাদের কাছে। কিন্তু তারা সেগুলো স্টাডি করে, সেগুলো লক্ষ্য করে তারা একটা ম্যাপ তৈরি করার চেষ্টা করছেন যে এর গতি প্রকৃতিটা কি একরকম থাকছে না গতি প্রকৃতিটা পাল্টাচ্ছে। এবং সেইখানে একটা সাংঘাতিক বিষয় নজরে এসে গেছে এই বিজ্ঞানীদের। সেটা কিন্তু হঠাৎ করে আসেনি, এটা শুরু হয়েছে মানে বিশ্বের নজর কাড়া শুরু হয়েছে ধরুন 1988 সাল এরকম সময় থেকে। জেমস হানসেন বলে একজন নাসার বিজ্ঞানী, তিনি বিরাট করে ব্যাপারটাকে উপস্থাপিত করেন এবং আমেরিকার সেনেটে এটা নিয়ে স্পেশাল অধিবেশনে তিনি সেটা প্রকাশ করেন। তিনি তার গবেষণায় দেখেছিলেন যে পৃথিবীর আবহাওয়াটা দিনে 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 একটা স্টেডি গতিতে ক্রমশ গরম বাড়ছে, উষ্ণতা বাড়ছে, এবং সেটা কেন বাড়ছে সেটা নিয়ে তার কৌতূহল, এবং সেটা সম্বন্ধে তিনি একটা কিছু
ধারণায় পৌঁছেছিলেন। অবশ্য বলতে গেলে বলতে হয় ব্যাপারটা কিন্তু হঠাৎ তখনই জানা গেছে তা না, তখন পৃথিবীর দৃষ্টি আকর্ষণ হয়েছে। তো 88 সাল থেকে আজকে মানে 33 বছর হয়ে গেছে। ইতিমধ্যে যেসব কারণগুলোর জন্য উনি বলেছিলেন বা জানাচ্ছিলেন যে জলবায়ু কিন্তু উষ্ণতার দিকে চলেছে, সেই রিডিংগুলো এখন সমানে দেখা যাচ্ছে উনি ঠিক বলেছেন। এবং উনি কেন, আজকে সারা পৃথিবী জুড়ে সমস্ত জায়গায় এই যে ডেটাগুলো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে সর্বত্র একটা গড় উষ্ণতা বেড়েই চলেছে। তো এই যে উনি 1988-তে জিনিসটা ঘোষণা করলেন বা জানালেন সবাইকে, তো ওনার যে গবেষণাটা নিশ্চয়ই তার আগে বহু বছর ধরেই চলেছে। সেটা ঠিক। উনি অনেক দিন ধরে নাসার গবেষক, অ্যাস্ট্রো ফিজিক্স এবং অ্যাস্ট্রোনমি নিয়ে উনি গবেষণা করেন। আর আরেকটা কথা বলা ভালো, এই যে উষ্ণায়ন হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু তখনও প্র্যাকটিক্যালি না দেখতে পেলেও আরেকজন বিজ্ঞানীর নাম আমরা বলবো, কার্ল সাগান। অত্যন্ত নামী একজন লেখক এবং বিজ্ঞানী। তার স্পেশাল বইগুলো এত পপুলার, কোটি কোটি মানুষ পড়ে। যাই হোক, তিনি গবেষণা করতেন শুক্র গ্রহ নিয়ে। আচ্ছা। আমাদের খুব কাছের একটা গ্রহ। সেই গ্রহ নিয়ে উনি লক্ষ্য করে দেখলেন যে সেই গ্রহের টেম্পারেচার, পৃথিবীর উপরে যে টেম্পারেচার আছে সেরকম শুক্র গ্রহের উপরে একটা টেম্পারেচার আছে, সেটা এতই হাই যে সেখানে যদি ওপেন জায়গায় আপনি সীসা রেখে দেন, সীসাও গলে যাবে। 600 ডিগ্রি বা 650 ডিগ্রি টেম্পারেচার। তা এটার কারণ কি উনি বিশ্লেষণ করতে চেষ্টা করেছিলেন। এবং তখন অনেকে মনে করেছিলেন ওটা যেহেতু আমাদের থেকে সূর্যের আরেকটু কাছে, হয়তো তার জন্যই গরম বেশি। কিন্তু না, উনি গবেষণা করে দেখিয়েছেন যে এই গরম হওয়ার পিছনে অন্য কারণ আছে। অর্থাৎ ওই শুক্র গ্রহের যে আবহাওয়া মণ্ডল, সেই আবহাওয়া মণ্ডলের মধ্যে কি কি গ্যাস কি পরিমাণে আছে সেটা পর্যালোচনা করে দেখে ওনার মনে হয়েছে কতগুলো বিশেষ ধরনের গ্যাস আছে, যার কথা আমরা আলোচনায় পরে আসবো। সেই গ্যাসগুলোর আধিক্য থেকে শুক্র গ্রহের আজকে এই পরিণতি হয়েছে, এত হাই টেম্পারেচার হয়েছে। এবং পৃথিবীর কিন্তু এই গ্যাসের, আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ার বা আমাদের যে চারদিক জুড়ে আছে যে হাওয়ার যে পরিবেশ, সেটার যদি উপাদানগুলো, গ্যাসের উপাদানগুলোর পরিবর্তন হয়, ওই দিকে যায়, তাহলে আমাদের পৃথিবীও গরম হতে পারে। এটা তিনি তখন জানিয়েছিলেন। সেটা কিন্তু 70-এর দশকে। আচ্ছা, গরম বাড়লে কষ্ট হয় আমাদের বটে, কিন্তু ধরুন গরমকে মোকাবিলা করার জন্য তো আমাদের এসি বা পাখা এরকম ধরনের জিনিসপত্র তো আছে। তো মানে গরম বেড়ে গেলে এমনি ক্ষতিটা কি হয়? এখানে একটা সুগভীর কথা বলার আছে। সেটা হচ্ছে এই যে পৃথিবী একটা গ্রহ। আমরা ভুলে যাই যে পৃথিবী একটা প্রাণহীন, মানে সোকল্ড, পৃথিবীর মধ্যে নিজস্ব কোনো প্রাণ নেই। পৃথিবীর উপরে প্রাণের সঞ্চার হয়েছে, কিন্তু এটা চলে অন্য যে কোনো গ্রহের মতন বা অন্য যে কোনো নক্ষত্রে যে সব ফিজিক্সের নিয়ম অনুযায়ী চলার কথা সেইভাবেই চলে। সেইভাবে যদি চলা হয় তাহলে দেখা যাবে যে এই পৃথিবীর ভূপ্রকৃতিকে খুব অতীতে যখন কীরকম ছিল এটা বিজ্ঞানীরা দেখেছেন। সেটায় লক্ষ্য করা গেছে যে এই পৃথিবীতে মাঝে মাঝে প্রচুর ঠান্ডা পড়েছে, তাকে হিমযুগ বলা হয়। এমন ঠান্ডা যে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর যে বরফ, সেই বরফ বাড়তে বাড়তে একেবারে নিরক্ষীয় অঞ্চলে, ধরুন আমাদের কলকাতা এই সমস্ত অঞ্চলগুলোতেও এসে পুরো বরফে ঢেকে গেছিল। তাকে বলে হিমযুগ। সেই হিমযুগ এসেছিল এবং আবার তারা কালক্রমে চলে গেছিল। সেগুলোর একটা নিয়ম আছে, একটা ছন্দ আছে, যেটা মহাজাগতিক কিছু কারণ আছে পৃথিবীর মুভমেন্টের এবং অন্যান্য নক্ষত্র সূর্যের মুভমেন্টের জন্য হয়ে থাকে। তো এটা হয়েছে, পৃথিবীতে আবহাওয়া পরিবর্তন হয়েছে এবং সেই বরফ গলে গিয়ে আবার সমুদ্রের জল বেড়ে গেছে ইত্যাদি হয়েছে। সুতরাং একটা বিরাট চিন্তা হচ্ছে গিয়ে, গরম যদি বাড়তে থাকে,
গরম বাড়তে বাড়তে এমন একটা সীমানায় যদি চলে যায় যেখানে গিয়ে আবহাওয়া বা জলবায়ুটা কিন্তু ওই প্রাকৃতিক নিয়মেই চলবে, আমাদের ইচ্ছায় চলবে না, বা আমাদের কল্পিত কোনো যদি সুপারলেটিভ পাওয়ার থাকে যথা ঈশ্বর ইত্যাদি, তারা কেউই এটাকে কোনো রকম নিয়ন্ত্রণে আনতে পারবেন না। একটা পর্যায়ে চলে গেলে সেটা যেমন একটা বলকে ঠেলে ঠেলে আপনি যদি একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বসাতে যান, তারপরে যে সেটা যদি গড়াতে অন্যদিকে আরম্ভ করে, সেই গড়ানো ঠেকানোর ক্ষমতা কারণ নেই। সুতরাং এই উষ্ণায়ন যদি একটা বিশেষ মাত্রার বাইরে চলে যায়, তখন তাকে আর নিয়ন্ত্রণে রাখা যাবে না এবং মানুষ এর বেঁচে থাকাই সম্ভব হবে। মানে এটা কি একটা মানে বৈজ্ঞানিকদের মতে কি কি ধরনের চরম ঘটনা এর ফলে হতে পারে? অনেক চরম ঘটনা ইতিমধ্যেই ঘটছে। যেমন প্রথম পৃথিবীতে সূর্য থেকে যে তাপটা এসে রোজ পড়ছে, সেই তাপ শতকরা 90% মতন সমুদ্রে চলে যায়, বাকিটা ভাগ হয়ে যায় হাওয়াতে, মাটিতে, বরফের উপরে। কিন্তু সমুদ্রটা আস্তে আস্তে গরম হতে থাকে তার ফলে। কিন্তু যেহেতু সমুদ্রের আকৃতি এবং ভলিউমটা বিশাল, সুতরাং তার হতে সময় লাগে। তাতে দৈনন্দিন গরম হওয়াটা, টেম্পারেচারটা সমুদ্রের যে উঠছে সেটা পট করে বোঝা যায় না, খুব ধীর গতিতে উঠছে। এবং এই ওঠার ফলে কি হচ্ছে, বাতাস, সমুদ্রের কাছে থাকা বাতাসটাও গরম হয়ে যাচ্ছে, সেই গরম বাতাস ঠেলে উপরে উঠে যাচ্ছে। সেই উঠে যাওয়ার ফলে সেখানটায় যে ভ্যাকুয়াম সৃষ্টি হচ্ছে, তাকে ভরাট করার জন্য চারদিক থেকে হাওয়া ছুটে আসছে। হাওয়া ছুটে এসে সেই হাওয়া ছুটে এসে আবার ওই গরম সমুদ্রের জল তাপিত হয়ে তার বাষ্প হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে। এই করে একটা চক্র সৃষ্টি হচ্ছে, যেগুলো হচ্ছে মূল যে সামুদ্রিক ঝঞ্ঝা তৈরি করবার জন্য। এবং দেখা যাচ্ছে গত বেশ কিছু বছর ধরে সারা পৃথিবীর যে সমস্ত অঞ্চল সামুদ্রিক ঝঞ্ঝা প্রবণ ছিল, সেখানে ঝঞ্ঝা বৎসরের সংখ্যায়ও অনেক বেড়ে গেছে এবং তার তীব্রতাতেও অনেক বেড়ে গেছে। সবচেয়ে রিসেন্ট উদাহরণ আমাদের বঙ্গোপসাগর একটা সেই রকম জোন, কিন্তু সেখানে আয়লা মাত্র 10 বছর আগে গেছিল, আবার আমফান এলো এই সেদিন। তো এত ঘন ঘন আসার কথা নয়, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার দেখা যায় যে এটা হচ্ছে ঝঞ্ঝা সমুদ্র থেকে যেটা আসে। আর প্রথম কারণ তো টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য মানুষের কষ্ট। হাজার হাজার মানুষ গত 20 বছরের রেকর্ড বলছে, ইউরোপে 70,000 মানুষ মারা গেছে, ভারতবর্ষে 15,000 মানুষ মারা গেছে, এই সমস্ত হিসেব পাওয়া যাচ্ছে শুধু গরমের প্রবাহে, তাপপ্রবাহ যাকে বলে, সেইটা একটা বিরাট চিন্তার ব্যাপার। খুবই ভয়াবহ চিত্র আমাদের সামনে আপনি তুলে ধরলেন। মানে আমরা আবার নিশ্চয়ই আপনাকে পাবো আমাদের মধ্যে, এবং তখন আমরা জেনে নেব যে এই ধরনের জিনিস থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কি করতে পারি। কারণ যেরকম আমরা শুনলাম, তাতে সত্যি সত্যি আমাদের সাধারণ লোকেদের ভয় ধরে যাচ্ছে যে কিছু বছরের মধ্যে হয়তো আমাদের সব কিছুই, মানে পারিপার্শ্বিক সব কিছুই নিশ্চিহ্ন হয়ে যাবে, সুতরাং আমরাও থাকবো না। আজকে আমাদের সময় বড়ই কম এবং আপনারও সময় কম, আপনি তবুও আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন এবং আরও একদিন এসে আপনি আমাদের। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও নিউ টাউন, আর রেডিও নিউ টাউনে এখন আপনাদের জন্য রয়েছে অনুষ্ঠান প্রতিদিনের বৈঠক। নমস্কার, রেডিও নিউ টাউনের পক্ষ থেকে আমি সুজাতা সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি প্রতিদিনের বৈঠক। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত দাশগুপ্ত মহাশয়, যিনি জলবায়ু সম্বন্ধে বিশারদ। ওনার কাছে আমরা আগের দিন আমাদের সারা বিশ্বের সম্বন্ধে একটা ভয়াবহ চিত্র পেয়েছি, সুতরাং সেই চিন্তায় আমরা চিন্তিত রয়েছি এবং আমরা আশা করছি যে আজকে উনি আমাদের এই সংকটের হাত থেকে বাঁচবার জন্য হয়তো কিছু পথ দেখাবেন এবং সেটা নিয়েই আলোচনা করবেন। আমরা সরাসরি ওনার কাছে চলে যাব।
আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা খুব ভীষণই ভালো লাগছে আমাদের, এবং আপনাকে আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরাসরি আপনার কাছে প্রশ্নে চলে যাই। আগের দিন আপনি যে ধরনের আমাদের জানিয়েছেন যে জিনিসগুলো, তার উপর ভিত্তি করে আমাদের মনে আরও অনেক কিছু প্রশ্ন তৈরি হয়েছে। যেমন পৃথিবীর যেসব জায়গাগুলোকে চিরতুষারের রাজ্য বলা হয়, সেখানেও কি গরম বাড়ছে? সেখানে কি ধরনের পরিবর্তন হচ্ছে? ধন্যবাদ। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। পৃথিবীর উত্তর এবং দক্ষিণে মেরু প্রদেশগুলোতে বরফ জমা আছে চিরকাল ধরে। আসলে এই চিরকাল কথাটা একটু মাথায় রাখতে হবে, যে চিরকাল বলে কিছু হয় না। চিরকাল আমরা একটা সীমিত সময়ের মধ্যে দেখি। এখানে একটা চট করে একটা জিনিস বলে দিই, আমরা আজকে যে আবহাওয়া বা যে জলবায়ুর মধ্যে আমাদের মানুষরা রয়েছি, এটা মোটামুটি গত 11,500 বছর ধরে এই অবস্থায় আছে। অর্থাৎ টেম্পারেচার উঁচু নিচু কম অল্প এদিক ওদিক হয়েছে, কিন্তু এই অবস্থায় আছে। এর মধ্যেই আমাদের কৃষি সভ্যতার বিকাশ হয়েছে, এর মধ্যেই আমাদের পৃথিবীতে জনসংখ্যা বেড়েছে, এভাবে আছি। আচ্ছা, এবার আসি, এই যে চিরতুষারের রাজ্য নর্থে, উত্তরে এবং দক্ষিণে রয়েছে, সেটা বর্তমানে যে অবস্থায় আছে সেইটাকে অবশ্যই এই পৃথিবীর উষ্ণায়ন ভীষণভাবে প্রভাবিত করছে। এবং কিছু কিছু বৈজ্ঞানিক বলছেন যে নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ পৃথিবীর আমরা যেসব সমস্ত অঞ্চলে থাকি বা আফ্রিকার মাঝখানটা যেখানে আছে, তার চাইতে এগুলো তো এমনিতে গরম জায়গা, কিন্তু স্বভাবতই মনে হতে পারে যে বরফের জায়গাগুলো তো ঠান্ডা হওয়ার কথা। কিন্তু বিজ্ঞানীরা কিন্তু একটা কথা বলছেন যে ওই যে উষ্ণায়ন, ওটা কিন্তু ওই বরফের রাজ্যগুলোতে আরও বেশি করে প্রভাব ফেলছে। কিভাবে? এবং সেই প্রভাব একটা ভয়ঙ্কর চক্রের মধ্যে ব্যাপারটাকে নিয়ে যেতে পারে। এটা কিভাবে? গরম হওয়ার জন্য সবাই আমরা বুঝি বরফ গলতে থাকে। বরফ যদি একটু গরম হয়, যতটা গলা আগে গলছিল তার চেয়ে বেশি গলবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি আগেই বলেছিলাম যে সূর্য থেকে যত আলো তাপ হিসাবে এসে আমাদের পৃথিবীতে পড়ছে, তার তো অনেকটা সমুদ্র নিয়ে নেয়, আর বিভিন্ন অন্যান্য জায়গারা নেয়, এবং তার কিছুটা অংশ পৃথিবী ফিরিয়ে দেয়। এবার বরফ যখন গরম হয়ে গলে পড়ছে, তখন কি হচ্ছে, অ্যালবেডো বলে একটা ফিজিক্সে একটা কথা আছে, যার বাংলাটা আমি এখনই কিছু বলতে পারবো না। বলা যেতে পারে বিচ্ছিরিত করার ক্ষমতা, অর্থাৎ বরফের তাপ বিচ্ছুরণ করার ক্ষমতাটা বেশি জলের থেকে। অর্থাৎ যে তাপটা এসে বরফের উপর পড়লো, সেটার বেশ কিছু অংশ সে ফিরিয়ে দিচ্ছিল পৃথিবীর বাইরে। এখন বরফ গলতে আরম্ভ করলো যেই, সেই অঞ্চলটায় জল বেরিয়ে পড়লো সমুদ্রে, কেননা বরফের পাশেই জল রয়েছে, সমুদ্র রয়েছে, বরফের নিচেও তো জল রয়েছে, বরফের নিচেও জল রয়েছে। সেই জল এবার উন্মোচিত হয়েছে, এক্সপোজড হয়েছে, ইংরেজিতে বলতে পারি, সূর্যরশ্মির কাছে। তার ফলে সূর্যরশ্মি গিয়ে ওই জলটাকে আরও গরম করে ফেলছে, কেননা জলটা তো অতটা তাপ ফিরিয়ে দিতে পারছে না। আর এবার কি হচ্ছে, যেই জল গরম হচ্ছে, জল গিয়ে বরফের তলায় তলায় ঢুকে সেই বরফকে আবার তলা থেকেও গরম করছে, এবং তার গলনের হারটা বাড়িয়ে দিচ্ছে। তার ফলে এটা একটা চক্রের সৃষ্টি হচ্ছে, এবং এই চক্রে উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, এবং চিরতুষারের রাজ্যগুলোতে বরফের তলায় লক্ষ বা কোটি বছর ধরে চাপা পড়া যে বিশাল ব্যাকটেরিয়ারা রয়েছে, কোটি কোটি ব্যাকটেরিয়ারা হয়তো জীবনমৃত অবস্থায় রয়েছে, তাদের কোনো জীবনের অ্যাক্টিভিটি চলছে না, কিন্তু যেই জীবনের অ্যাক্টিভিটি তাদের শুরু হতে থাকবে এরকম তখন তাদের মধ্যে থেকে, ডেঞ্জারাস তো একটা আছেই, তাদের ভিতর অনেক রকম ক্ষতিকর থাকতে পারে। আর একটা প্রধান বিপদ যেটা বলা হচ্ছে, যে ওরা তাদের অ্যাক্টিভিটির জন্য মিথেন উৎপন্ন করবে, এবং মিথেন গ্যাস একটা ভয়ঙ্কর গ্যাস, খারাপ প্রভাব তার। আপনারা অনেকেই জানেন যে সবচেয়ে বেশি পরিচিত কার্বন ডাইঅক্সাইড এই ক্ষতিকর গ্যাস হিসাবে। কার্বন ডাইঅক্সাইডের চাইতে মিথেন আকাশে বেরিয়ে থাকে অল্প বছর, কিন্তু মিথেনের ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের চাইতে 30 গুণ বেশি তাপ ধরে রাখা। তার ফলে ওই মিথেনের উত্তোলনটা
মেরু অঞ্চল থেকে যে হচ্ছে, এটা বিজ্ঞানীদের মাথায়। এবং মেরু অঞ্চলেও তো কিছু প্রাণী আছে, নিশ্চয়ই তাদের জীবনও বিপন্ন হচ্ছে। অবশ্যই, অ্যাকচুয়ালি পৃথিবী উষ্ণায়নের একটা চিহ্নই টিপিক্যাল হয়ে দাঁড়িয়েছে। আপনারা সকলেই দেখেছেন, একটি শ্বেত ভল্লুক কোনো ক্রমে একটি বরফের উপর দাঁড়িয়ে রয়েছে, তার চারপাশে বাকিটা জল, তার বাসস্থান কিন্তু বরফ। এটা শ্বেত ভল্লুকের বেলায় এটা সত্যি। তারা পেঙ্গুইনরা বিশাল দল, লক্ষ লক্ষ এসে বাসা বাঁধে, একটা সময় ডিম পাড়ে এবং তাদের বাচ্চা হয়, লক্ষ লক্ষ করে আসে। তাদের জীবন ভীষণভাবে ব্যাহত হচ্ছে। এস্কিমোরা যারা ও সমস্ত দেশে থাকে, এস্কিমোরা অবশ্য মেরুতে থাকে না, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলো, সেসব জায়গায় গ্রিনল্যান্ডে, আইসল্যান্ডে, তারপরে নরওয়ে, সুইডেনে নয়, নরওয়েতে সমস্ত জায়গায় থাকে। তাদের পক্ষে জীবন ধারণ আর আগের মতো নেই। ঠিক যেমন আমাদের পক্ষে জীবন ধারণ দিনের পর দিন দেখছি অসাধারণ কষ্টকর হয়ে যাচ্ছে। মানে একটা জায়গা যদি আমাদের পরিবেশের বা আবহাওয়ার গন্ডগোল তারতম্য হয়, তখন কিন্তু সমস্তটাই তার উপরে নির্ভর করে। একদম, মানে ভর কেন্দ্রটা নড়ে যাচ্ছে একদম। সুতরাং আশেপাশে জিনিস তো নড়ে যাবেই, টালমাটাল অবস্থা হয়ে যাবে। এই ক্ষেত্রে একটা ভালো কথা বলেছেন। আসলে আমরা সবাই বহু বৎসর ধরে, বহু শত বৎসর ধরে এক একটা দেশের সীমানা তৈরি করে রেখেছি এবং নানা রকমের হিংস্রতা এই সীমানা রক্ষার ব্যাপারেও আমরা রাখি, এবং পরস্পরের মধ্যে সহযোগিতা করার যেমন আছে, না করার ব্যাপারও আছে, যুদ্ধও আছে। কিন্তু পরিবেশ বা এই জলবায়ু এমন একটা ব্যাপার যেটা কিন্তু সীমারেখাও মানে না, কিছুই জানে না। সে সীমারেখা কিছু জানে না। আমি এখানে বসে যদি পরিবেশের ক্ষতি করি, সেটা গিয়ে আমেরিকায় ক্ষতি করবে, আর আইসল্যান্ডে বসে কেউ ক্ষতি করলে সেটা গিয়ে সুমাত্রায় ক্ষতি করতে পারে। আকাশ নদী এদের তো কোনো সীমানা হয় না, সেরকম ভাবে এটাও তাই। ঠিক। আচ্ছা, সমুদ্রের জল উঁচু হয়ে চলেছে, এটা আমরা শুনতে পাই, এটা কি সত্যি কথা? এবং এর ফলে কি কোনো মানে যদি সত্যি কথা হয়, তাহলে আমাদের কোনো বিপর্যয় কি নেমে আসবে? একেবারে সত্যি কথা। বিজ্ঞানীদের মাপজোকে দেখাই যাচ্ছে সমুদ্রের জল গুটি গুটি পায়ে তার স্তর বৃদ্ধি হচ্ছে। কারণটা আগেই বলি। 1 নম্বর কারণ আমি আগে একবার উল্লেখ করেছিলাম, যে কোনো জিনিসের ভিতরে তাপ ঢুকলে সেটা ফুলে ওঠে। ঠিক বলেছেন, ফুলে ওঠে, এক্সপ্যানশন হয়। তো সমুদ্রের জলের ভিতরে সমানে তাপ ঢুকছে, এবং যে তাপ ঢুকছে, এক্সট্রা তাপ, সে তাপটার পরিমাণ বললে একটা আশ্চর্যজনক লাগতে পারে। প্রতি 24 ঘন্টায় সমুদ্র জলের ভিতরে 4 লক্ষ অ্যাটম বোমে যে পরিমাণ তাপ থাকে, সেই পরিমাণ তাপ এক্সট্রা ঢুকে পড়ছে সমুদ্রের মধ্যে। কিন্তু সমুদ্রের জল বিশাল বলে আমরা বুঝতে পারছি না, বুঝতে সময় লাগছে। ফুলে উঠছে সমুদ্র, 1 নম্বর। 2 নম্বর, এই যে বরফ, একটু আগে যেটা বললাম, বরফ গলছে মেরু অঞ্চল থেকে। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু হচ্ছে আরো ভয়ঙ্কর। দক্ষিণ মেরুর বরফের গভীরতা বা উচ্চতা 2.5 কিলোমিটার, মানে গড়ে 2.5 কিলোমিটার উচ্চতার বরফ। কি পরিমাণ বরফ আছে! এবং সেই 100 তলা বাড়ির সমান। হ্যাঁ, এবং সেই 2 মেরু মিলিয়ে যে আয়তনটা হয়, সেই আয়তনটা আমাদের ভারতবর্ষের থেকে, সমস্ত ভারতবর্ষ মিলালে যে আয়তন, তার থেকে অন্তত 3 থেকে 4 গুণ বড়। এই পরিমাণ জায়গা থেকে যখন এই বরফ গলে গলে সমুদ্রের জলের মধ্যে গিয়ে মিশবে, তাহলে তো খুব স্বাভাবিক জলের মধ্যে আস্তে আস্তে জল বাড়বে, জলের লেভেল অর্থাৎ উঁচু হতে থাকবে। ফলটা কি হবে? ভেসে যাবে তো আশেপাশে সব জনপদ। একেবারে ঠিক কথা। যে সমস্ত জনপদগুলো বা মাছের উপর নির্ভরশীল যে সমস্ত মানুষজন বাস করে সমুদ্রের তীর ঘেঁষে ঘেঁষে, সেইগুলোকে সমস্ত বিপদের মুখে পড়তে হবে। এবং ইউনো একটা হিসেব বানিয়ে বলেছে যে কোন কোন দেশগুলো আগামী 50 বছরের মধ্যে কোন কোন শহরগুলো বিপদগ্রস্ত হবে। তার মধ্যে কিন্তু আমাদের কলকাতা আছে। দুঃখের বিষয়, মুম্বাই আছে, কলকাতা আছে। মানে আগামী 50 বছর আমরা বাঁচবো না, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি রেখে যাব? এটা তো একটা সাংঘাতিক ব্যাপার, ভাবতেই হবে এটা। আচ্ছা, এই তথ্যের উপর ভিত্তি করে কি ওই গণনিশ্চিহ্ন হওয়া ব্যাপারটা আসছে? হ্যাঁ, গণনিশ্চিহ্ন এই উষ্ণায়নের জন্য একটা ফল হিসাবে আসতে পারে।
যেটাকে ইংরেজিতে মাস এক্সটিংশন বলে Extinction বেশি বলছে, হ্যাঁ। পরিচিত, সেটাকে কেন হয়? যদি জলবায়ুর একটা এমন ধরনের পরিবর্তন হতে থাকে যেটা আর জীবন ধারণ করার পক্ষে ভালো হবে না, তখন এক একটা জীব পৃথিবী থেকে হারিয়ে যেতে থাকে। এবং অতীত ইতিহাস থেকে দেখলে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়েছে, তার ফলে যে সমস্ত জীব ছিল তার 99% আজ আর নেই, 1% আছে, এবং এদের মধ্যেও মরে যাচ্ছে হাজারে হাজারে। এবং কিছু কিছু বিজ্ঞানী হিসেব দিয়ে দেখিয়েছেন যে এই রেটে মাস এক্সটিংশন হতে থাকলে আমাদের জীব বৈচিত্র্য যেটা, সেটা সাংঘাতিকভাবে ধ্বংস হয়ে যাবে। জীববৈচিত্র্যের জালের কোনায় কোনায় নানা স্পিসিসের জীব আমরা আছি এবং প্রত্যেককে কিছু না কিছুভাবে উপকৃত করছি। এই জাল যদি কেটে যেতে থাকে, একটার পর একটা জীব নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে আমরাও কিন্তু আর বাঁচতে পারবো না মানুষ। কাজেই জীববৈচিত্র্যকে রক্ষা করতে হবে, মাস এক্সটিংশন এর দিকে যাতে না যায়। আর তার ফলে নতুন নতুন প্রজাতির অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া উঠে আসছে। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, যে মানে নতুন নতুন ব্যাকটেরিয়া, ক্ষতিকারক ব্যাকটেরিয়া তাদের যে উৎপন্ন হচ্ছে তারা, সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। তো মানে খুবই খারাপ ছবি পাচ্ছি আমরা, সমগ্র বিশ্বই আজকে বিপন্ন। আমরা আমাদের কলকাতা শহর বা আমাদের ভারতবর্ষ বা পৃথিবী তো দূরস্থান, পুরো সমগ্র বিশ্বের কাছেই কিন্তু আজকে খুবই বিপন্ন। একেবারে ঠিক কথা বলছেন। কিন্তু মানে মন খারাপ হয়ে যায় কিন্তু এসব শুনলে, না, যে আমাদের এই সুন্দর পৃথিবী, আমাদের চারিপাশ সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমরা নিজেরা হয়তো আমাদের অবহেলা, আমাদের কম জানা, আমাদের ভালো না থাকতে চাওয়া, এইগুলোই তো কাজ করে। আমরা যদি সত্যি সত্যি ভালো থাকতে চাই, তাহলে কি আমরা আরেকটু সচেতন হতাম না, যে বিশ্বের পরিবেশটা, বিশ্বের আবহাওয়া, জলবায়ু, এগুলো রক্ষা করার জন্য কি আমাদের কিছুই করার ছিল না? হয়তো থাকতো, হয়তো ছিল, আমরা সেগুলোকে অবহেলা করেছি। আজকে এই মন খারাপের ছোঁয়া নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি, এবং আগামী দিনে আমরা নিশ্চয়ই সুব্রত দাশগুপ্ত মহাশয়কে আমাদের সঙ্গে পাবো এবং আরও বিস্তারিতভাবে জানবো যে এই যে বিশ্ব সংকটের মুখে আজকে, তাকে নিয়ে কি করা যায় এবং কতটা বিপদগ্রস্ত আমরা, এর একটা পরিমাপ আমরা নিশ্চয়ই পাবো। তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনারা শুনছিলেন অনুষ্ঠান প্রতিদিনের বৈঠক। নিউ টাউনে এখন আপনাদের জন্য রয়েছে অনুষ্ঠান প্রতিদিনের বৈঠক। শুনতে থাকুন প্রতিদিনের বৈঠক। নমস্কার শ্রোতা বন্ধুদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে রেডিও নিউ টাউনের পক্ষ থেকে আমি সুজাতা শুরু করছি প্রতিদিনের বৈঠক। পৃথিবী আজ বড়ই বিপন্ন এবং আমাদের অস্তিত্ব এক সংকটের মুখে। এই সংকট কি এবং সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি করা উচিত এবং কি করলে ভালো হয়, সেগুলো বলার জন্য আমাদের সঙ্গে আজকেও আমরা পেয়ে গেছি শ্রী সুব্রত দাশগুপ্ত মহাশয়কে। উনি গত কয়েকদিন ধরে আমাদের এখানে আসছেন এবং আমাদের অনেক কিছু জানাচ্ছেন যে পৃথিবীর বর্তমান অবস্থাটা ঠিক কতটা ভয়াবহ এবং আদৌ আমরা সেখান থেকে কোনো রকম পরিত্রাণ পেতে পারি কিনা। আপনাকে আমাদের এখানে আবার পেয়েছি শ্রী দাশগুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এখানে এসেছেন। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। ধন্যবাদ সুজাতা। আচ্ছা, একটা কথা আমরা শুনি, ফসিল জ্বালানি, এই ফসিল জ্বালানি ব্যাপারটা কি? হ্যাঁ, এই ব্যাপারটা, ফসিল কথাটা হচ্ছে প্রাগৈতিহাসিক সময় থেকে যে কোনো বস্তু পৃথিবীর স্তরে স্তরে অনেক নিচে চলে গেলে সেটা তাপে এবং চাপে পরিবর্তিত হয়ে এক ধরনের অবস্থাতে যায়, তাকে বলে ফসিল। সেই ফসিল থেকে আমরা যেমন অতীতের অনেক ইতিহাস জানতে পারি, তেমনি এই ফসিল জ্বালানি ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে 40 কোটি বছর নাগাদ আগে এক সময় সারা পৃথিবী ঢাকা ছিল নিবিড় ঘন ভয়ানক অরণ্যে। তারপরে প্রাকৃতিক কারণে সেই অরণ্য চলে গেছে মাটির তলায় ধীরে ধীরে, এবং এই 40 কোটি বছর ধরে মাটির তলায় চলে গিয়ে সেই গাছপালার ফসিলে পরিণত হয়েছে। কিন্তু গাছপালার মধ্যে থাকে কার্বন, সেই কার্বন এই
রয়ে গিয়ে এই গাছপালাগুলো কয়লায় পরিণত হয়েছে। আচ্ছা। ঠিক তেমনি সমুদ্রের মধ্যে কোটি কোটি বছর ধরে ভেসে চলেছে অ্যালগি এবং তার চাইতে বড় বহু প্রাণী, তারাও মরছে, যুগে যুগে মরছে এবং ধীরে ধীরে সেটেল করে যাচ্ছে সমুদ্রের একেবারে তলায়। সেখানেও একই ভাবে লেয়ারের পর লেয়ার তৈরি হয়ে তারাও চলে যাচ্ছে ফসিল হয়ে। আর যেহেতু তারা প্রাণী দেহ, তাদের মধ্যে কার্বন আছে এবং সেই দেহগুলোই কার্বন পরিণত হয়েছে, যা তাকেই আমরা পেট্রোলিয়াম হিসাবে পাই। কাজেই পেট্রোলিয়াম বলি, কয়লা বলি এবং পেট্রোলিয়াম জাত অন্যান্য যা কিছু বলি, গ্যাস ইত্যাদি, সব কিছুর মধ্যে আছে কার্বন। তো কার্বনের একটা ধর্ম হচ্ছে একে যখন পোড়াই সে তাপ দেয়। এই কথাটা জানতে পেরে মানুষ 150 বছর ধরে ওখান থেকে তাপ নিচ্ছে এবং সেই তাপকে ব্যবহার করছে নানা কাজে। 150 বছর মাত্র? কয়লার ব্যবহার 150 থেকে 175 বছর ধরে শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা। তো কিংবা তার কিছু আগের থেকে সাধারণভাবে ব্যবহার হতো, কিন্তু খুব কারখানা চালাবার জন্য স্টিম ইঞ্জিন তৈরি করা এবং তাই দিয়ে কারখানা চালানো, এটা এরকম সময় থেকেই শুরু হয়েছে এবং তারপরেই অ্যাকচুয়ালি শিল্প বিপ্লব ব্যাপারটা ইংল্যান্ডে শুরু হয়। যাই হোক, এখন যা কিছু পোড়াবো যার মধ্যে কার্বন আছে, পোড়াবার একটা উপকারী হচ্ছে গিয়ে তাপ পাবো, যে তাপটাকে যদি কাজে লাগাতে পারি, আর অপকারী হচ্ছে তা থেকে কার্বন ডাইঅক্সাইড পাবো এবং সেটা বাতাসে। মানে ফসিল জ্বালানিটা আমাদের পরিবেশের পক্ষে একটা শত্রু হয়ে দাঁড়াচ্ছে। নিশ্চয়ই, সেই জন্যই ফসিল জ্বালানির এত বিরোধিতা করা হয়। তবে এটা ভুলে গেলেও চলবে না, কার্বন ডাইঅক্সাইড শূন্যভাবে আমরা থাকতে পারবো না। যদি আজকে হঠাৎ করে কোনো জাদুবিদ্যায় সমস্ত কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পৃথিবী সাঁই সাঁই করে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গিয়ে সমস্ত পৃথিবী জমে যাবে, ফ্রিজ করে যাবে সমস্তটা। সেজন্য মাত্রার ব্যাপার আছে। তো একটা মাত্রায় ছিল, সেটা বাড়তে বাড়তে চলেছে এবং তার মূলে আছে এই ফসিল জ্বালানি পোড়ানো। এই জন্যই এটার বিরুদ্ধতা করা হয়, এটাকে জলবায়ুর শত্রু বলা হয়। কিন্তু এই জ্বালানি দিয়েই তো আমাদের যত শিল্প, বিদ্যুৎ, সমস্ত কিছু, মানে যাতায়াত, যোগাযোগ, সবকিছুই তো আমরা এর উপর নির্ভরশীল। এটা ঠিক কথা। আমরা অতীতের দিকে তাকালে যে কথা সময়টা বললাম, সেই সময় ধরে আমরা এই তাপকে ব্যবহার করছি এই ধরনের মেশিন চালাবার জন্য, ইঞ্জিন চালাবার জন্য এবং আমাদের লোকোমোশন অর্থাৎ আমাদের চলাফেরার জন্য, আমাদের সব কিছুর জন্য। বিদ্যুৎ উৎপাদন, যেটা আমাদের প্রধান সভ্যতার একটা মূল স্তম্ভ আমাদের অগ্রগতির। তো কিন্তু এইগুলোকে বাদ দেওয়া সম্ভব নয়, মানুষ সম্পূর্ণ এসব ত্যাগ করে বসে থাকতে পারবে না। কাজেই রাস্তা বেরিয়েছে যে এই বিদ্যুৎ তৈরি করা হবে, এই শক্তি তৈরি করা হবে, কিন্তু কার্বন জাত কোনো জিনিস পুড়িয়ে নয়। সেগুলো কি অপ্রচলিত শক্তি বলা হয়। আচ্ছা, মানে এই অপ্রচলিত বিদ্যুৎ যেটা, সেটা তো সব, মানে সারা পৃথিবীতে যত শক্তিশালী মানে দেশ আছে, প্রত্যেকে নিশ্চয়ই সেটা ব্যবহার করার জন্য ব্যস্ত হচ্ছেন এবং তারা, মানে সেটাই যখন সমাজের বা পরিবেশের ক্ষতি কম করছে, তখন সেটাই তারা মনোনিবেশ করছে যে সেটাই ব্যবহার করা হোক। তো এই অপ্রচলিত বিদ্যুৎটা দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা করার ব্যাপারে কতটা আমরা নির্ভর করতে পারি? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিতর্ক। যারা এটাকে উপস্থিত করছেন তারা, এবং সেটা সৌভাগ্যক্রমে পৃথিবীর প্রায় 90-95% বৈজ্ঞানিকরা মনে করছেন যে এই ফসিল জ্বালানি পোড়ানো বন্ধ হলে সময় লাগবে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়ে যে মিশে যাওয়া, সেটার উপরে একটা আমাদের নিয়ন্ত্রণ আসবে। এবং এই যে আমি মাঝখানে না বলে পারছি না, মানে আমার ভীষণ একটা প্রশ্ন আসছে, এই যে সমুদ্রের তলায় ফসিল জমছে, এবার তার ফলে কি তাদের সমুদ্রের যে মানে সমুদ্রের তলদেশটা উঁচু হয়ে যাচ্ছে? সে তো মানে যদি আমরা নাই পোড়াই, যদি আমরা সেই পেট্রোলিয়াম না বের করি, সেখান থেকে না করে নিই, তো তারা তো মানে কোটি কোটি বছর ধরে জমছে, আরো জমছে, করতে করতে একদিন তো তাহলে সমুদ্রের ওপরে উঠে আসবে তারা। না, সেটা মানে এটা হচ্ছে গিয়ে রেটের প্রশ্ন, মানে কি রেটে জমা পড়ছে। আচ্ছা, এমন কিছু রেটে জমা পড়বে না যে সমুদ্র তলটা হু করে উঠে আসবে। তুলনামূলকভাবে
এই ফসিল যখন পুড়িয়ে আমরা যে ক্ষতিটা করছি, সে ক্ষতিতে সমুদ্রের বরং অনেক বেশি স্ফীতকায় হয়ে ওঠার সম্ভাবনা আগের দিন আমি বলেছি, সেটা বোধহয় লক্ষগুণ বেশি। কাজেই সেই প্রশ্নটা আসে আপনি না। আপনার মানে বোকা বোকা লাগছে আমার প্রশ্ন শুনতে, কিন্তু ধরুন নিশ্চয়ই নয়। আমি হচ্ছি সাধারণ মানুষের প্রতিনিধি, হ্যাঁ, আপনি মস্ত বড় বিজ্ঞানী, আপনি সেই জন্য ক্ষমা ঘেন্না করে দেবেন, কারণ সাধারণ মানুষ হিসেবেই আমার মনে এ ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আসছে। কিন্তু আর বিশেষ করে আপনি এত সুন্দর করে, এত সহজ করে, এত কঠিন কঠিন বিষয়গুলোকে বুঝিয়ে দিচ্ছেন, সেই জন্য আমি মাঝে মাঝে আপনাকে এরকম প্রশ্ন করে বিরক্ত কিন্তু করবো না, আমি এটা ওয়েলকাম করছি। তার কারণ এটা তো এমন একটা বিষয় যে বিষয়টায় জানতে হবে কোটি কোটি মানুষকে, পৃথিবী জোড়া মানুষের একটা বৃহত্তম সংখ্যা যদি এই ব্যাপারগুলো না বোঝে, তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা নেই। সুতরাং বোঝাতে হবে মানুষকে। সেই ধরনের প্রশ্ন আমরা শুনতেও চাই। আর আমাকে অতি বড় বিজ্ঞানী বললে আমার নিজেরই হাসি পাচ্ছে। যাই হোক, আমি এই ধরনের প্রশ্নকে আমরা সবসময় মনে করি যে উপকারী, তার কারণ মানুষ কিভাবে নিচ্ছে সেটা বোঝা যায়। আচ্ছা, এবার আমি বলি এই অপ্রচলিত শক্তির মধ্যে নানা রকম আছে। যেমন সবচেয়ে আগে আমি বলতে পারি ব্যবহার হচ্ছে, সেটা অপ্রচলিত নয় কিন্তু কার্বন বিযুক্ত শক্তি, ক্লিন এনার্জি ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় পরিশুদ্ধ শক্তি বলা যেতে পারে। তার মধ্যে প্রথম আমরা বলবো সবচেয়ে বেশি আছে জলশক্তি, পরিশ্রুত বোধহয় নাকি, যাই হোক, হ্যাঁ। জলবিদ্যুৎটা হচ্ছে এরকম একটা বিদ্যুৎ যেখানে কার্বন পোড়ানোর ব্যাপার নেই। জলবিদ্যুৎ আপনারা সকলেই আমরা জানি। এরপরে আসে নিউক্লিয়ার বিদ্যুৎ, অর্থাৎ পারমাণবিক শক্তি। কিন্তু পারমাণবিক শক্তির কতগুলো, সেটা তো আমরা খারাপ কাজেই লাগাই বেশি, না? কিন্তু পারমাণবিক শক্তি না, সেটা রাজনৈতিক অন্যায়। কিন্তু পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করে প্রচুর চলছে, বহু দেশে আছে, আমাদের দেশেও অনেক তৈরি হচ্ছে। কিন্তু পারমাণবিক শক্তির ব্যবহার করার অনেক বিপদও আছে, সেই ডিটেলে আমি এখন যাব না। এখন যেটা গত 30-40 বছর ধরে হু হু করে বাড়ছে যে শক্তি, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে গিয়ে বায়ু শক্তি, উইন্ড এনার্জি, আর 2 নম্বর হচ্ছে গিয়ে সৌর শক্তি, সোলার এনার্জি। এই দুটো সবচেয়ে বেশি করে বাড়ছে এবং এর উপরে ভীষণ রকমভাবে গবেষণা হচ্ছে। এবং বায়ু শক্তি খুব সহজ ব্যাপার। বায়ু, আপনারা উইন্ডমিল অনেকেই হয়তো দেখেছেন ছবি, বায়ু নিজের গতিতে সে উইন্ডমিলকে ঘোরায় এবং তলায় চাকা দিয়ে জেনারেটর দিয়ে বিদ্যুৎ তৈরি হয়। এটা ছোট্ট করে বললাম। হাজারখানেক উইন্ডমিল একসঙ্গে কাজ করছে, আপনি বিদেশে গেছেন দেখেছেন, তাকে এনার্জি পার্ক বলে। সেগুলো সব সম্মিলিতভাবে প্রচুর এনার্জি বানায়, এটা উইন্ড। আমাদের দেশে গুজরাতের দিকে, তারপরে মাদ্রাজ মানে চেন্নাই দিকে, তারপরে আপনার কর্ণাটকে, এসব জায়গায় প্রচুর আছে। আচ্ছা, রাজস্থানেও আছে। আর একটা হচ্ছে সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ কি, সূর্য থেকে যে প্রচণ্ড তাপ আমাদের পৃথিবীতে আসছে, সেই তাপটাকে খানিকটা অংশ, মানে আমি একটা সংখ্যা বলি, পৃথিবীতে সূর্য থেকে যে পরিমাণ তাপ দৈনন্দিন আসছে, তার 5 মিনিটের তাপ যদি আমরা বিদ্যুতে পরিণত করতে পারি, সেটা দিয়ে সারা পৃথিবীর সমস্ত 1 বছরের প্রয়োজন মিটে যেতে পারে। চিন্তা করুন কি শক্তি সূর্য থেকে আসছে। তো ততটা তো দরকার নেই। আবার আর একটা এক্সাম্পল বলা হয়, সাহারা মরুভূমি অত বড়, তার যদি মাত্র 2.5% এলাকার উপরে সৌরবিদ্যুৎ তৈরি করা হয়, সারা পৃথিবীর প্রয়োজন মিটে যাবে। যাই হোক, সৌরশক্তির এই মধ্যে নানা ধরনের তরঙ্গ আছে। সেই তরঙ্গের মধ্যে তরঙ্গকে আমরা কিছু ইলেকট্রনিক উপায়ে, কিছু ওয়েফার বলে, তাতে পরিণত করে ফেলতে পারি বিদ্যুৎ শক্তিতে। সূর্যের তাপটা বিদ্যুতে পরিণত হয়ে যায়, তাপটা শুষে নিয়ে বেরোয় বিদ্যুৎ। সেই বিদ্যুৎটাকে আমরা লাইন দিয়ে ব্যবহার করি, তাকে বলে সৌর বিদ্যুৎ। আপনারা সোলার প্যানেলটা বহু জায়গায় দেখেছেন। এবং এখন এর উপরে এত বেশি গবেষণা এবং এত বেশি ব্যবহার বাড়িয়ে চলেছে যে তার ফলে সৌর বিদ্যুতের দাম প্রথমে যেখানে ছিল গত 15 থেকে 20 বছরে, সেটা সেই জায়গা থেকে নেমে এসছে 1%, তার 1% জায়গায়। অর্থাৎ এখন ওই জ্বালানি মানে কার্বন জ্বালানি থেকে পাওয়া শক্তির থেকেও
সৌরশক্তির উৎপাদন ব্যয় কমে গেছে। আলটিমেটলি তারাই জিতবে যেটা বিজনেস এবং কমার্সে দাঁড়িয়ে যাবে, তখনই তারা সেই শক্তি ব্যবহার করবে। এবং আজকে সৌরশক্তি সেই জায়গায় পৌঁছে গেছে এবং উইন্ড এনার্জিও সেখানে পৌঁছে গেছে, অর্থাৎ বায়ুশক্তি। এটা একটা খুব উল্লেখযোগ্য। আমাদের ভারতবর্ষের স্থান কিরকম? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। ভারতবর্ষ খুব সুন্দর ভাবে এগোচ্ছে এ ব্যাপারে এবং ভারতবর্ষ একটা লিড দিয়েছে। 2015-তে আমাদের প্রধানমন্ত্রী ফ্রান্সের সঙ্গে করে একটা ISA বলে একটা প্রতিষ্ঠান তৈরি করেছে। প্রায় 100 দেশ যেখানে সৌরশক্তি বেশি তারা তার মেম্বার হয়েছে এবং একসঙ্গে মিলে আমরা বিদ্যুতের কাজ করছি, বিদ্যুৎ উৎপাদনের। মানে অনেক ভয়ঙ্কর কথার মধ্যেও একটু আশার আলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আজকে আমাদের সময়টা একদমই সীমিত, শেষের পথে। সুতরাং আজকে আমরা আর এই নিয়ে আলোচনা করতে পারছি না, কিন্তু আমরা আশা রাখবো শ্রী দাশগুপ্ত আমাদের কাছে আরেকবার আসবেন, এসে আমাদের আরও যা যা জানবার আছে সেটা আমাদের এরকম সুন্দর প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেবেন। তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। নমস্কার। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রতিদিনের বৈঠক। বৈঠক মানেই কিন্তু নির্ভেজাল আড্ডা। আর বর্ষবরণে আড্ডা হবে না তা কি হয়? তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রতিদিনের বৈঠকের আড্ডা পর্ব। নমস্কার, প্রতিদিনের বৈঠক শুরু করছি রেডিও নিউটাউনের পক্ষ থেকে। আমি সুজাতা, সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। আমরা একটা সুন্দর পৃথিবীতে বাস করি, তার রূপ, রস, গন্ধ সব কিছু আমরা অনেকটা উপভোগ করি। কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে কি এই সুন্দর পৃথিবীটাকে তুলে দেব, নাকি তাদের জন্য আমরা রেখে যাব দূষিত বায়ু এবং অস্তিত্ব বিপন্ন হওয়া সংকটপূর্ণ একটা পৃথিবী? এটা আমাদের খুব ভাবায়। সেই জন্য আমরা আজকে পেয়ে গেছি শ্রী সুব্রত দাশগুপ্তকে, যিনি আমাদের কয়েকদিন ধরে এই সংকটময় অবস্থা থেকে পৃথিবীকে কি করে রক্ষা করা যায় বা আদৌ রক্ষা করা যায় কিনা সেই নিয়ে অনেক কিছু আমাদের জানাচ্ছেন। নমস্কার আপনাকে, আজকেও আপনি আমাদের সঙ্গে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সুজাতা। আমরা যে সাংঘাতিক সংকট নিয়ে আলোচনা করছি, আমাদের আসলে সময়টা এতটাই কম থাকে আর আমাদের জানবার ইচ্ছেটা এবং জানবার জিনিস এত বেশি রয়েছে যে আমাদের সরাসরি প্রশ্নে না গিয়ে কিন্তু উপায় থাকে না। আমি আগের দিনকে আপনার সঙ্গে আলোচনা যেটা করছিলাম, সেখানে আমরা অপ্রচলিত বিদ্যুৎ বা অপ্রচলিত শক্তি সম্বন্ধে জানলাম। এটা আমরা আলোচনা করছিলাম যে ভারত কি, মানে ভারতের স্থান ঠিক কোথায় এই অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদনে বা শক্তি উৎপাদনে ভারত কোন জায়গাটা নিয়েছে? আমাদের পক্ষে অবশ্যই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতবাসীর পক্ষে। ভারতবর্ষ বর্তমানে প্রচুর সৌরশক্তি বিশেষ করে এবং বায়ুশক্তির জন্য প্রচুর অর্থ বরাদ্দ করছে এবং প্রচুর এগিয়ে চলছে। সেই হিসাবে আমি প্রথমেই একটা উত্তর দিয়ে নিই। ভারতের স্থান বর্তমানে অপ্রচলিত শক্তি তৈরির ব্যাপারে 1 নম্বরে আছে ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা, 2 নম্বরে আছে ব্রাজিল, 3 নম্বরে আছে ভারত এবং হয়তো চীন 4র্থ নম্বরে থাকতে পারে। তাছাড়া ইউরোপের কিছু কিছু দেশও খুব এগিয়ে আছে, কিন্তু যেহেতু তারা তুলনামূলকভাবে ছোট দেশ, কাজেই অ্যামাউন্ট অফ প্রোডাকশন যদি বলি কতটা হচ্ছে, সেটা ভারতবর্ষের একটা খুব ভালো জায়গা আছে। এই যে ভারতবর্ষের যে সৌরশক্তি ব্যাপারটা, এটা কেন আরো মাস স্কেলে হচ্ছে না? মানে আমরা কেন ওটাকে ব্যবহার করতে পারি না? মানে এটা কেন সরকার থেকে করে দিচ্ছে না যে সবাই সৌরশক্তি ব্যবহার করতে পারবে? তাহলে তো অনেকটাই সুবিধে হয়। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে। ভারত সরকার এবং তারপরে বিভিন্ন দেশের অন্যান্য প্রভিন্সিয়াল সরকারগুলোকে অর্থ সাহায্য দিচ্ছে এবং অনেক স্কিম নেওয়া হচ্ছে, অনেক এই উৎসাহ দেওয়ার জন্য কিছু কিছু ব্যাপারে ছাড় দেওয়া হচ্ছে দামের ব্যাপারে। তারপরে যেমন 5 কিলোওয়াটের উপরে আপনার গার্হস্থ্য বিদ্যুৎ যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনাকে একটা বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা আছে। সেটা হচ্ছে গিয়ে আপনার উৎপাদিত আপনি যদি সৌরবিদ্যুৎ আপনার বাড়িতে তৈরি করেন, আপনার উৎপাদিত বিদ্যুৎ যদি আপনার ব্যবহারের থেকে অতিরিক্ত হয়, আপনি ইচ্ছে করলে সেটা আমাদের দেশের গ্রিডের মধ্যে সেই শক্তিটা ঢুকিয়ে দিতে পারেন এবং আপনি তার জন্য
পয়সা পাবেন, অর্থাৎ মাইনাস হবে আপনার বিলে। কিন্তু এই যে সৌরশক্তি ব্যবহার করতে চাইছি আমরা, এতে কোনো মানে স্বাস্থ্যের মানে হেলথ হ্যাজার্ড যাকে বলে কোনো মানে কুফল নেই এর? না, এরকম কোনো কুফলের কথা এখনো পর্যন্ত আমার জানা নেই, বরং সুফলই বলবো অনেক ক্ষেত্রে। এবং আমাদের নিউ টাউনেও, আপনি হয়তো জানেন, নিউ টাউনে ওই একটা জায়গায় একটা খাল জোড়া হয়ে, যেখানে মেলা না, ওই গার্হস্থ মেলা ব্যাপারটা হয় না, গৃহ মেলা টাইপের হয়, তার পাশে যে খালটা আছে সেই খালটার উপরে ঢাকা দিয়ে সৌর বিদ্যুতের প্যানেল কিন্তু সারি সারি বসানো আছে এবং তৈরি হচ্ছে। এবং অচিরেই আমরা আশা করতে পারি যে নিউ টাউনে পুরোটাই এইভাবে। হ্যাঁ, ওই যে রাস্তাগুলো তো সৌরশক্তি লাইট জ্বলছে তো, একদমই তাই, নিশ্চয়ই চলছে। নিউ টাউন তো অনেক কিছু ব্যাপারে এগিয়ে আছে অনেক জায়গা থেকে। আমরা টার্গেটটা বলি, ভারতবর্ষের টার্গেট যেটা নেওয়া হয়েছে 2022-এর মধ্যে আমাদের 2.25 লক্ষ মেগাওয়াট সৌরশক্তি, এই অপ্রচলিত শক্তি তৈরি হবে। 2030-এর মধ্যে আমরা 4.5 লক্ষ মেগাওয়াট এই অপ্রচলিত শক্তি তৈরি করব। এইটা আমাদের টার্গেট আছে ভারতবর্ষের। এই হচ্ছে গিয়ে ভারতের অবস্থা এখন। আচ্ছা, এই যে মানে বায়ু দূষণ বা জলবায়ু সংকট, এই ধরনের যে সমস্যাগুলো, এর জন্য মানুষের মানে সমাজ, বৃহত্তর সমাজ এটার জন্য কি ভাবছে? হ্যাঁ, মানুষ প্রথম যেটা ভাবছে, মানুষ তাকিয়ে থাকছে বিজ্ঞানীদের দিকে, এবং সেই বিজ্ঞানীদের সমাহার যেটা হয়েছে সেটা ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ, তাদের মধ্যে একটা নাম শুনেছেন হয়তো, আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ। এটা সারা পৃথিবীর 3 থেকে 3,500 বিজ্ঞানীদের নানা গবেষণাকে একত্র করে এরা রিপোর্ট দেয় পৃথিবীর কাছে যে জলবায়ুর অবস্থাটা কি দাঁড়াচ্ছে। এবং সেখানে শতকরা 99% বিজ্ঞানী বলেছে যে অবস্থা খুব সংকটময়। এবং শেষ যেটা হয়েছিল 2015, এর সম্মেলন হয় 5 বছর 6 বছর বাদে বাদে, সেখানে বলেছিল আমাদের হাতে আছে মাত্র 12 বছর, যার মধ্যে আমরা যদি কিছু তেমনভাবে কন্ট্রোল না করতে পারি তাহলে এমন জায়গায় পৃথিবীর উত্তাপটা চলে যাবে যখন আমাদের জানা বিজ্ঞানের হাতের বাইরে চলে যাবে, কারোর কিছু করা থাকবে না। এটা আইপিসিসি, এবং তারা প্রতি বছর সিওপি অর্থাৎ কনফারেন্স অফ পার্টিস নাম, সিওপি বলে একটা অনুষ্ঠান করে পৃথিবীর জায়গায় জায়গায় ঘুরে ঘুরে। লাস্টটা বোধহয় হয়েছিল আপনার পোল্যান্ডে, তারপরেরটা স্পেনে হয়ে থাকতে পারে, আর নেক্সট যেটা বড় সম্মেলন আইপিসিসি সেটা আসবে গ্লাসগোতে, ইউকের গ্লাসগোতে। সেটা এই বছরে 2021 সালের নভেম্বর মাসে হবে। তো এই হচ্ছে সারা পৃথিবীর সরকারকে একত্রিত করে কাজ করার উদ্যোগগুলো। এছাড়া তো মানুষ অসংখ্যভাবে প্রচার চালাচ্ছে, নানা মানুষ, যেমন এই মুহূর্তে আমরা চেষ্টা করছি যে যুব সমাজ আর বিজ্ঞান সচেতন মানুষদের এরকম নানা রকম যে আন্দোলন করছে তার কি ফল হচ্ছে? তার কয়েকটা আমি আপনাকে হিসেব দিচ্ছি, সেটা খুব উল্লেখযোগ্য লাগবে। যেমন 2011 সালে আমেরিকার কিছু ইউনিভার্সিটি মিলে ছাত্ররা মিলে ডাইভেস্টমেন্ট মুভমেন্ট বলে একটা আন্দোলন শুরু করেছিল। যেটা কি, যে ওই ফসিল ফুয়েলে যে পরিমাণ টাকা ঢালা আছে তুলে নাও, টাকাগুলোকে তুলে নাও, কেন ফসিল ফুয়েল সাংঘাতিক ক্ষতি হচ্ছে পৃথিবীর। তুলে নিয়ে টাকাকে সৌরশক্তি বা অন্যান্য উপকারী অপ্রচলিত শক্তিতে করো। এই ডাইভেস্টমেন্ট আন্দোলনের ফলে আজকে সারা পৃথিবী তাতে সাড়া দিয়েছে। প্রথম সাড়া দিয়েছে ধরুন ওদের সে চার্চগুলো, তাদের বিরাট পরিমাণ টাকা ইনভেস্ট করা আছে, সেগুলো তারা তুলে নিয়েছে। বহু বড় বড় কোম্পানি টাকা তুলে নিয়ে গেছে। এরকম $14 ট্রিলিয়ন, মানে তাকে রুপিতে ট্রান্সফার করলে একটা বিশাল রকমের টাকা হয়, সেই পরিমাণ টাকা অলরেডি ডাইভেস্ট হয়ে চলে গেছে ওখান থেকে। এবং এক্সটিংশন রিবেলিয়ন বলে ইউকেতে অক্সফোর্ড থেকে একদল অধ্যাপক এবং ছাত্ররা একটা আন্দোলন শুরু করেছে 2018-তে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। ফ্রাইডেজ ফর ফিউচার বলে একটা আন্দোলন যেটা শুরু করেছিল গ্রেটা থুনবার্গ, আপনারা অনেকেই জানেন, একটি কিশোরী সুইডেনে বসে। সেটা আজকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা প্রত্যেক শুক্রবারে
এই সম্বন্ধে আন্দোলন করছে, বড়দের জানাবার চেষ্টা করছে। এখানে এক রিধিমা পান্ডে বলে আমাদের উত্তরাখণ্ডের একটি মেয়ে, সেও কিন্তু সিলেক্টেড হয়ে ইউনোতে গেছিল এ সম্বন্ধে বলতে। তারপরে রাইজ ফর ক্লাইমেট, তারপরে ভারতবর্ষে চিপকো মুভমেন্ট হয়েছিল গাছ বাঁচাবার জন্য, সেইটা একটা বিরাট মুভমেন্ট হয়েছিল সুন্দরলাল বহুগুণার হাত দিয়ে। তারপরে ক্লাইমেট জাস্টিস বলে গ্রুপ আছে, অধিকাংশ বিদেশে হচ্ছে, কিন্তু তার ফলো আপ ভারতবর্ষেও অনেক গ্রুপ আছে, যেমন ফ্রাইডে ফর ফিউচারে কলকাতায়ও তাদের গ্রুপ আছে, তারা কাজ করছে, প্রচার করছে। ইদানিং একটা খুব সুন্দর এক্সাম্পল এর আমরা পেয়েছি, এর ফলাফল কি হচ্ছে সেইটা হচ্ছে, একটু আগেই শ্রী ঘোষের ওখানে বসে আমরা আলোচনা করছিলাম কোল ইন্ডিয়ার কথা। তো এটা মাত্র 7 দিনও হয়নি এই খবরটা। কোল ইন্ডিয়ার চেয়ারম্যান জনৈক মিস্টার আগরওয়াল, তিনি ঘোষণা করেছেন যে কোল ইন্ডিয়া এবং লিগনাইট কর্পোরেশন, দুটোই ভারত সরকারের দুটো প্রতিষ্ঠান, এরা চিন্তা করে দেখুন, কোল ইন্ডিয়া মানে হচ্ছে কোল বার করবে এবং ব্যবহার হবে, কিন্তু তারা বলছে যে কোলের বাজার আগামী কয়েক বছর মধ্যে, 1 দশকের মধ্যে সাংঘাতিকভাবে কমে যাবে। আমাদের কোল ছোট ছোট মাইনগুলো আমরা বন্ধ করে দিচ্ছি বলেছে, এবং আমরা যাচ্ছি 3000 মেগাওয়াট সৌরশক্তি উৎপাদনের জন্য প্রজেক্ট নিলাম, যাতে খরচা করব 12,500 কোটি টাকা। তাহলে এই চিন্তা করুন, এটা যারা কোলে ইনভলভড আছে, এবং আমেরিকায় বহু তেল কোম্পানি, আমেরিকায় কোল নয় তেল থেকেও বহু হয়, তো সেইগুলো তাদের বাজার দর ভীষণভাবে পড়ে গেছে এই আন্দোলনে। মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, যারা মধ্যপ্রাচ্যে আমি আপনাকে বলবো ইউএইতে একটি শহর, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তারা সেটা হচ্ছে গিয়ে আইরিনা মানে রিনিউয়েবল এনার্জির ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি, আইরিনা নাম, দাভোস বলে একটা জায়গা যেটা দোহার মধ্যে পড়ে, সেটা সেখানে প্রতিষ্ঠিত। এবং মধ্যপ্রাচ্যের যে মরুভূমি অঞ্চল বা মরুভূমি স্টেটগুলো আছে, তাদের প্রচণ্ড তেলের পয়সা, তারা বড় লোক, কিন্তু তারা বুঝছে বাজার খারাপের দিকে চলেছে। সেইখানে কি বিরাট বিরাট রেকর্ড পরিমাণের সৌর বিদ্যুতের কারখানা তৈরি হচ্ছে। যে এই যে সংকট, এই সংকট থেকে মানুষকে রক্ষা পেতে অর্থনৈতিক পরিবর্তন আনা কি কোনো রকম প্রয়োজনীয়তা আছে? এইটা লাখ টাকার 1 টাকা প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, এবং এটা অবশ্যই আছে। কেননা এটার মধ্যে, এই আলোচনায় ঢুকলে এটার মধ্যে একটা দার্শনিক জায়গাও চলে আসবে, অর্থাৎ মানুষের ভোগের থেকে মুক্তি মানুষ তার আনতে পারবে কিনা, যদিও সহস্র সহস্র বছর ধরে চেষ্টা করছে, সমস্ত ধর্মীয় সম্প্রদায় থেকে ধর্মগুরুরা চেষ্টা করছেন বা সমাজ সঞ্চালকরা চেষ্টা করছেন, কিন্তু লোভ এবং আরো পাওয়া, আরো বড় হওয়ার যে চেষ্টা, সেটার থেকে এখনো মুক্তি পাওয়া যায়নি। কিন্তু তাহলে আমাদের যে সিস্টেমটা চলছে, আমাদের যে অর্থনৈতিক সিস্টেমটা চলছে, তো সেটার মধ্যেই বীজ রয়ে গেছে এই বিপদের। সুতরাং সেখানে একটা পরিবর্তন আমাদের অবশ্যই দরকার। মানে আমরা একটা সাংঘাতিক চিত্র পাচ্ছি পৃথিবীর, কিন্তু কোথাও যেন একটা আশার আলো দেখছি যে আমরা যদি সচেতন হই, শিক্ষিত মানুষরা যদি সচেতন হন এবং তারা যদি এই সমাজে ছড়িয়ে দেন এই বার্তাটা, নিজেদের সংযম এবং নিজেদের মানে পাওয়ার নেশাটাকে যদি তারা কম করেন, তাহলে হয়তো তারা আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর পৃথিবী, বাসযোগ্য পৃথিবী দিয়ে যেতে পারবেন, তাই নয় কি? ঠিক 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 কথা। সুতরাং এইটা ভেবে নিয়ে আমরা আগামীর পথে চলি এবং আমরা চেষ্টা করি, যেমন আমরা গাড়ি না চালিয়ে, এসি যতটা কম সম্ভব চালিয়ে, এই ধরনের বিদ্যুতের জিনিসগুলোকে কম ব্যবহার করে এবং দূষণ মুক্ত পৃথিবী করার জন্য আমাদের যতটুকু সমাজে অবদান, সেইটুকু যদি আমরা নিজেদের কাজটুকু নিজেরা করি, সচেতন থাকি, তাহলে মনে হয় একটা সুস্থ, স্বাস্থ্যকর, সুন্দর পৃথিবী নিঃসন্দেহে আমরা গড়ে তুলতে পারবো। এই কথাটা ঠিক, কিন্তু ব্যক্তিগত উদ্যোগকে অবশ্যই নিয়ন্ত্রণে আনা দরকার, ব্যক্তিগত এই সমস্ত ব্যাপারকে। কিন্তু অনেক বড় ব্যাপার হচ্ছে গিয়ে
যেটা প্র্যাকটিক্যালি আমরা পারবো কিনা সেটা সন্দেহ, হ্যাঁ। কিন্তু আমাদের যে সিস্টেমটা চলছে, আমাদের প্রোডাকশন সিস্টেম, তার পরিবর্তনের দিকে আমাদের ভাবতে হবে, যাতে করে আমরা অপ্রচলিত বিদ্যুৎ ব্যবহার করি, আমরা পৃথিবীর যে প্রাণীদের যে বাস করা জগৎটা এবং যে সবুজ পৃথিবীতে রয়েছে তাকে ধ্বংস না হয়, যাতে তার ব্যবস্থা করতে পারি এবং ব্যাপক রকম বৃক্ষায়ন, সবুজায়ন ইত্যাদি করার ব্যবস্থা করতে পারি, তবেই আমরা এর থেকে অন্য কিছু আশার আলো দেখার চেষ্টা করতে পারি। মানুষের শুভ বুদ্ধির উদয় হোক, আমরা এটুকুই আশা করতে পারি। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। তাহলে সকলকে নমস্কার।